নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমি আগেও বলেছিলাম, আরো একবার বলছি, দ্বর্থহীনভাবে বলছি, বাংলাদেশের নাম পরিবর্তন হয়ে ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান হবে। বাংলাদেশের পতাকার পরিবর্তন হবে, জাতীয় সঙ্গীতের পরিবর্তন হবে, এবং তেমন হলে জিন্নাহ বা কায়েদ ই আজমই বাংলাদেশের জাতির পিতা হবেন। দেখুন, বাংলাদেশে যে নোট চালু আছে সেই নোটে এখনো অবধি জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি আছে। সেই সব নোট বাতিল করে নতুন নোট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে আসছে। বাংলাদেশে ট্যাক্সাল আছে, কিন্তু নোট ছাপানোর প্লেট কাগজ বাইরে থেকে আনতে হয়, তার জন্য 22,500 কোটি টাকা খরচ হবে। একে বাংলাদেশ ঢুকছে। IMF এর কাছে এহসান মনসুর, যিনি বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, তিনি বেল আউট প্যাকেজ চেয়েছেন। আর সেই সময় জঙ্গি জিহাদিদের চাপে পড়ে অন্তর্বর্তী সরকার নতুন করে 22,500 কোটি টাকা খরচ করে নোট ছাপাচ্ছে। অর্থাৎ কারা সরকারে আছে, এই উপদেষ্টাগুলো কারা? দেখবেন অনেকের ব্যাকগ্রাউন্ড হচ্ছে রাজাকার, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তাহলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যখন ক্ষমতায় আসেন এবং তাদের সমর্থন করছে বিভিন্ন ইসলামিক দল, মৌলবাদীরা, জঙ্গিরা, তারা অত্যাচার করছে, মব ভায়োলেন্স হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, সাধারণ মানুষ প্রতিবাদ করতে পারছেন না, ভয় পাচ্ছেন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার। একবার জেলে গেলে আপনি কোনো আইনি সহায়তা পাবেন না, যতদিন খুশি আপনাকে জেলে এরা পুরে রেখে দেবে। এই অরাজক পরিস্থিতিকে কাজে লাগিয়ে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে, গঠনতন্ত্র থেকে শুরু করে, বাংলাদেশ ভাবনাটাকেই পরিবর্তন করতে চাইছে। মানে আইডিয়া অফ বাংলাদেশ যেটা, সেটা কি বাঙালি জাতীয়তাবাদ, ভাষার ভিত্তিতে আন্দোলন, এটাই তো মূল। সেটাকে তারা পরিবর্তন করতে চাইছে। বলছে জয় বাংলা স্লোগান দেয়া যাবে না, বঙ্গবন্ধু জাতির পিতা নন। খুব অবাক হবেন না, কায়েদ ই আজম জিন্নাহকে তারা জাতির পিতা বলে ঘোষণা করবে। কারণ জামাত হেফাজত মনে করে যে জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব চ্যালেঞ্জ হয়েছিল 71 সালে বাংলাদেশ গঠনের মধ্যে দিয়ে। তারা দ্বিজাতি তত্ত্বের সমর্থক, তারা অখণ্ড পাকিস্তান চেয়েছিল। সেই অখণ্ড পাকিস্তানের ধারণা তাদের 71 সালে আঘাতপ্রাপ্ত হয়। এখন তারা অখণ্ড পাকিস্তানের স্বপ্নে মশগুল, কিন্তু ওভাবে তো আর পাকিস্তানের সঙ্গে মিশে যাওয়া যাবে না। তাই ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান। দেখুন, 70 সালে বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল, পাকিস্তানেও নির্বাচন হয়েছিল। আওয়ামী লীগ বাংলাদেশে যতগুলো আসন ছিল তার 98% আসনে জয়লাভ করেছিল, কিন্তু ভোট কত পেয়েছিল জানেন? 74%। তাহলে এই 26% যারা সেদিনকে আওয়ামী লীগকে ভোট দেননি, তারাই কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তারাই এখন বাংলাদেশের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে, ক্ষমতার ভরকেন্দ্রে তারাই। এবং তারাই চাইছে আইডিয়া অফ বাংলাদেশকে চুরমার করে দিয়ে সবকিছু নতুন করে লিখতে। সেই জন্য জাতীয় সঙ্গীত পরিবর্তন, জাতীয় পতাকার পরিবর্তন, জয় বাংলা বলা যাবে না, বঙ্গবন্ধু জাতির পিতা নয়, এইসব হবে। আমি একজনের বক্তব্য শুনছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, সম্ভবত ভাষা তত্ত্বের, তাসনিমা সিরাজ। খুব সুন্দর লাগলো। এরা টক শোতে তিনি ছিলেন বাংলাদেশের। তার সঙ্গে একই স্টুডিওতে ছিলেন কো প্যানেলিস্ট জামাতের একজন। জামাত বলছে তো ইসলামী শাসনই তো করতে হবে, এখানে 90% মানুষ ইসলাম ধর্মাবলম্বী, ইসলামের একটা নিজস্ব দর্শন আছে, জীবন বোধ আছে, তো রাষ্ট্র সেই জীবন বোধকেই তো অনুসরণ করবে। যারা ইসলামকে বিশ্বাস করে
তারা রাষ্ট্র ধর্ম বা রাষ্ট্রের আইন সবকিছু ইসলামী হোক, এটাই তো তারা চাইবে। তা ভদ্রমহিলা বললেন, আমি তো প্র্যাকটিসিং মুসলমান, আমি তো নমাজ পড়ি, আমি ধর্মপ্রাণ মানুষ, কিন্তু আমার মধ্যে কোনো সংকীর্ণতা নেই। তিনি একটা এক্সাম্পল দিলেন যে ঢাকায় কালী পুজোর দিন একটা কালী পুজো হয় বড় রকমই, সেখানে ওই কি বলবো আর কি, কট্টরপন্থীরা যে মাঠটায় পুজো হয় সেই মাঠের গেটটা রাত 10টায় বন্ধ করে দিয়েছে, ওখানে ভিতরে আটকে পড়েছে যারা কালী পুজোর অংশ নিয়েছিলেন, যারা প্রতিমা দেখতে এসেছিলেন। বলে এগুলো হচ্ছে অসহিষ্ণুতা, ইসলামের কোনো স্থান নেই। আমার ভাল লাগলো ভদ্রমহিলার, খুব মুক্ত মনা মানুষ। দেখুন, ধর্ম আপনি পালন করতেই পারেন, কে বারণ করছে? ধর্ম হচ্ছে ধৃধাতুযুক্ত অনড় প্রত্যয়। আপনি ইসলাম ধর্মের অনুসারী হতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। একজন সাচ্চা মুসলমান, আমি এখনো বিশ্বাস করি, কখনো ধর্মান্ধতাকে প্রশ্রয় দেয় না। একজন সাচ্চা মুসলমান কখনো ধর্মান্ধতাকে প্রশ্রয় দেয় না, মার্ক মাই ওয়ার্ড। আমি অনেক ধর্মপ্রাণ মুসলমানকে চিনি, তারা কিন্তু আমাদের ধর্মীয় অনুষ্ঠানেও থাকেন, উৎসবে থাকেন, দুর্গাপুজোয় আমাদের সঙ্গে আনন্দে সামিল হন। খুশির ঈদে তারা আমাদের নেমন্তন্ন করেন, আমরাও সেখানে পার্টিসিপেট করি। আমি এখনো বিশ্বাস করি এই চেতনার মানুষের সংখ্যা বেশি, ভারতেও বেশি, বাংলাদেশেও বেশি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এখন লড়াইটা তাদের। তারা যদি হেফাজত, হিজবুত আর জামাতের মতাদর্শকে অনুসরণ করে একদম শরিয়া চালু করার জন্য যে উদ্যোগ নিচ্ছে, সেই উদ্যোগকে নীরব থেকে সমর্থন করেন, যদি ধর্মীয় সংখ্যালঘুদের পূজা পার্বণ করার জন্য জিজিয়া কর দিতে হয়, এই দাবি উঠছে, সেটাকে তারা যদি নীরবে থেকে সমর্থন করেন, বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, আফগানিস্তান হয়ে যাবে। পাকিস্তানের রাষ্ট্রদূতের বাংলাদেশে ভূমিকা দেখছেন, প্রাণচঞ্চল হয়ে গেছেন। সাততারা হোটেলের 14 তলায় ওনার স্ত্রীকে বসিয়ে রিকশায় প্যাডেল করলেন, আবার খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন। চট্টগ্রাম থেকে কন্টেনার আসছে 53 বছর পর, সরাসরি জাহাজ পরিষেবা, পণ্যবাহী জাহাজ। সেই জাহাজে কন্টেনারে কি আছে সেটা বাংলাদেশ প্রশাসন চেক করবে না। কন্ট্রাব্যান্ড থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, জঙ্গি জিহাদিদের অস্ত্র দিতে পারে, যারা ভারতকে টুকরো করার কাজে ব্যবহার হবে। ওটা ওদের খোয়াব, ভারতকে ওরা টুকরো করবে। তার আগে পাকিস্তান নিজেই টুকরো হয়ে গেছে, আবার হবে। এবং বাংলাদেশ যদি এই কাণ্ড করে, কথা দিলাম বাংলাদেশও টুকরো হবে। যদি বাংলাদেশ জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়, পাকিস্তান যেরকম বলেছেন আমি 1000 বছর ধরে হিন্দুস্তানের সঙ্গে লড়াই করব, ভুট্টো বলেছিল 71-এর যুদ্ধে হেরে, সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে, এখনো চালিয়ে যাচ্ছে। খেতে পায় না, জিডিপি ঋণাত্মক, বিনিয়োগ হয় না, কিন্তু যুদ্ধ চালাতে হবে হিন্দুস্তানের বিরুদ্ধে। তো বাংলাদেশ যদি এখন পাকিস্তানকে এইরকম অন্ধভাবে অনুসরণ করে, তারাও তাদের জিডিপির পরিমাপ করবে মৌলবাদ দিয়ে, এক্সপোর্টের পরিমাপ করবে সন্ত্রাসবাদ দিয়ে। এবং যেভাবে আমাদের পশ্চিম প্রান্তে জম্মু কাশ্মীরে পাকিস্তান ছায়াযুদ্ধ করে ভারতের সঙ্গে, তাহলে বাংলাদেশও সেই মতের অনুসারী হয়ে উত্তর পূর্ব বাংলা, আসাম, মেঘালয়, ত্রিপুরায় সন্ত্রাসবাদী হামলায় মদত দিতে পারে, জঙ্গি জিহাদিদের মদত দিতে পারে। অনেক জঙ্গি জিহাদিকে মুক্ত করে দেওয়া হয়েছে, তারা হুঙ্কার ছাড়ছে। আর পাকিস্তানের সঙ্গে মাখামাখি হলে তাদের উৎসাহ আরো বাড়বে, বেআইনি অস্ত্রের আমদানি সহজ হবে। তা এরকম যদি ঘটনা ঘটে ভবিষ্যতে, যে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী আক্রমণ হচ্ছে, চক্রান্ত হচ্ছে, ভারতবাসীকে কি বলবো আর কি, ভারতবাসীর রক্ত ঝরানোর পরিকল্পনা হচ্ছে, তখন সার্জিক্যাল স্ট্রাইক হবে, ঘরে ঢুকে মেরে আসবো। এসব ক্ষেত্রে জিরো টলারেন্স। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের নাম পরিবর্তন, বাংলাদেশ, আইডিয়া অফ বাংলাদেশকে তার মূলে কুঠারাঘাত করে একেবারে পাকিস্তানের মডেলটা ঢাকায়
ইমপ্লিমেন্ট করার চেষ্টা হচ্ছে। কিন্তু এখন বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চে কোনটা আছে? জামাতের জনা 15 লোক, শুধু জামাত নয়, হেফাজত থেকে শুরু করে আরো অনেক ইসলামিক দল, তারা চীন সফর করেছিল। এক পত্রিকা, সেটা বামপন্থী ঘেঁষা, সেই পত্রিকার সাংবাদিক ছিলেন। চীন কিন্তু বাংলাদেশের ব্যাপারে মাথা গলাতে রাজি নয়। চীন এখন আমেরিকার সঙ্গে মাসুল যুদ্ধে নেমেছে। আমেরিকা বলেছে চীন থেকে আমদানি হওয়া পণ্যের উপর 60% কর বসাবো। চীন বলেছে আমরা অনেক মিনারেল এক্সপোর্ট করব না, সেই মিনারেলগুলো অনেক ক্রিটিক্যাল প্রযুক্তি তৈরির ক্ষেত্রে ব্যবহার হয়। তাই দুপক্ষই রণংদেহী মনোভাব নেই। যে ভারতের সঙ্গে চীনের সম্পর্ক অনেকটা শুধরেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে দাঁড়িয়ে বলেছেন যে 2020 আগে ভারত চীন সম্পর্ক যা ছিল ঠিক সেই পরিস্থিতিতে এসেছে। তাই চীন নতুন করে ভারতের সঙ্গে সম্পর্ক হোস্টাইল করতে চাইবে না। তাই জামাতের প্রতিনিধিদের ব্যর্থ মনোরথ হয়ে ফিরতে হয়েছে। প্রথম কথা, এরকম ইসলামিক সব দল, যারা অনেকে বলছেন, যারা বাংলাদেশেরই কয়েকজন কমেন্টেটর বলছেন, শুনলাম যে ইসলামকে এরা কমোডিটি হিসাবে ব্যবহার করে, পলিটিক্যাল কমোডিটি। তো চীনের কমিউনিস্ট নেতৃত্ব এদের পাত্তা ফাত্তা দেয়নি, কারণ ইউনুসের নির্দেশেই তোরা গেছিলেন। ইউনুস বুঝছেন যে ট্রাম্প প্রশাসন আসলে তার দফা রফা করে ছেড়ে দেবে। তাই চীন আমেরিকার একটা ট্রেড ওয়ার আছে, ট্যারিফ ওয়ার আছে, সেটাকে কাজে লাগিয়ে যদি চীনকে বাংলাদেশের পাশে দাঁড় করানো যায়, তাহলে আমেরিকার চাপকে একটু প্রশমিত করা যাবে। চীনের কাছে এখন বাংলাদেশের কোনো গুরুত্ব নেই। চীন আমেরিকার সঙ্গে এই ট্যারিফ ওয়ারে থাকবে। ভারতের বিরাট বড় বাজারকে তাদের দরকার। 2014 থেকে 20 সাল পর্যন্ত নরেন্দ্র মোদী আর শি জিনপিং প্রায় 1 ডজন বারেরও বেশি বৈঠক করেছিলেন। তারপর 20 সালের পর ওই গালওয়ান, পূর্ব লাদাখ, আমরা সবাই জানি, এখন তো ডিএসকালেট করেছে, সেনা ডি এনগেজমেন্ট হচ্ছে, এলএসএ কে মেনে নেওয়া হচ্ছে। ভারত চীনের সম্পর্ক আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফিরছে, সময় লাগবে। বিশ্বাসের ঘাটতি হয়েছে একটা, সেই বিশ্বাসের ঘাটতি রাতারাতি পূরণ হয় না। অনেকগুলো মেকানিজম ইভলভ করে দুদেশের আধিকারিক থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে বৈঠক হবে এবং আস্তে আস্তে নর্মালসি রেস্টোর করবে। তাই এইরকম জাংচারে চীন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে হোস্টাইল করবে না, তারা বরঞ্চ ভারতের সঙ্গে আরো দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াবে এবং ভারতে চীনের বিনিয়োগ আরো বাড়বে। তাহলে জামাতের নেতৃত্বকে বিফল মনোরথ হয়ে ফিরতে হয়েছে। চীন পাকিস্তান ইকোনমিক করিডোর আছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। আবার চাইনিজ ন্যাশনালরা পাকিস্তানে আক্রান্ত হচ্ছেন, খুন হচ্ছেন। চীন পাকিস্তানের প্রতি একেবারেই সদয় নয়, তারা বুঝতে পেরেছে পাকিস্তান ফেল স্টেট। তাই পাকিস্তানের নতুন দোসর বাংলাদেশকে নিয়ে আনন্দে আত্মহারা হওয়ার তাদের কোনো কারণ নেই, বরঞ্চ তারা বৃহৎ প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক সুদৃঢ়তে চায়। এটা তাদের নিজেদের স্বার্থে, কারণ আমেরিকার প্রেশারকে ব্যালেন্স করার জন্য ভারতকে দরকার। আবার ভারতও চীনের সঙ্গে সম্পর্ককে হোস্টাইল না করে স্বাভাবিক রাখতে চান। কিন্তু তাই বাংলাদেশের জামাতের চীন দৌত্য মোটেই সফল হয়নি। কিন্তু তাতে কি, বাংলাদেশের জঙ্গি জিহাদিদের সমর্থনপুষ্ট ইউনূস সরকার ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, নির্বাচনী সংস্কার, এইসব গালভরা কথা যতই বলুন না কেন, তারা চায় বাংলাদেশটা পাকিস্তানের একটা এক্সটেনশন হিসাবে থাকুক। ওই জঙ্গিরা চায় তাদের জিডিপির পরিমাপক মৌলবাদ দিয়ে, রপ্তানির পরিমাপক সন্ত্রাসবাদ দিয়ে।